আমেরিকার ডোনাল্ডকে তো কম বেশি সবাই চেনেন এখন, তাই না? অতি সম্প্রতি তিনি আমেরিকার ইন্দো প্যাসিফিক কৌশলের বিষয়ে বেশ গুরুত্বপূর্ণ একটা বক্তৃতা রেখেছেন। আর তার দেয়া সেই বক্তৃতা আমার মনে বেশ কিছু প্রশ্নের জন্ম দিছে। তাই আজকে এই ভিডিওতে আমি আমার মনে আসা সেই প্রশ্নগুলা ডোনাল্ড লু সাহেবের কাছে তুলে ধরি। ডোনাল্ড লু সাহেব দেখেন, আসেন আমরা প্রশ্নগুলো শুরু করি। ডোনাল্ড সাহেব, আমরা লক্ষ্য করছি যে আপনি আপনার ইন্দো প্যাসিফিক কৌশলের বক্তৃতায় ভারতীয় সমুদ্র সীমার নেতা হিসেবে ঘোষণা করেছেন। সাব্বাস বাঘের বাচ্চা। এর আগেও আমরা আমেরিকার ইন্দো প্যাসিফিক সংক্রান্ত নথিতে এমনি একই ধরনের কথার উল্লেখ দেখছি। তবে এই বিষয়টারে আমি একান্ত আমেরিকার নিজস্ব মত বলে মনে করি, কারণ ইন্দো প্যাসিফিক সীমানায় থাকা বাকি দেশগুলা মোটো ভারতের স্থানীয় নেতা বা প্রাধান্য দেওয়ার মতো দেশ হিসেবে গোনায় ধরেন। যেমন কেবল এই দক্ষিণ এশিয়াতেই ধরেন, বড় দেশ দক্ষিণ এশিয়ার বড় দেশ পাকিস্তান, এটা থেকে ছোট দেশ মালদ্বীপ, কেউ কি ভারতকে স্থানীয় নেতা বা নেতৃত্ব দেওয়ার মতো দেশ হিসাবে মানে না। পাকিস্তানও মানে না, মালদ্বীপও মানে না। এই দেশগুলা সার্বভৌমত্বের সমতার কথা চিন্তা করে কিন্তু সার্ক গঠন করেছিল, জাতিগত শ্রেণী বিন্যাসের মতো কোন বিভাজনের উপরে ভিত্তি করে না কিন্তু। আর বাংলাদেশের জন্য ভারত কেমন রাষ্ট্র এটা বিবেচনা করতে গেলে তো গত 50 বছরের অভিজ্ঞতা অনুযায়ী এটা প্রমাণিত, ভারত মোটো বাংলাদেশের জন্য কখনো মঙ্গল চায় না, এমন কোন রাষ্ট্রই না। বরং নিজের স্বার্থ হাসিলের পটু একটা দেশ, সে কেমনে লিডার হবে, এমনকি সেটা বাংলাদেশের গুরুতর ক্ষতি করে হইলেও যেমন হয়। উদাহরণ দিই, নদীর পানি ভাগাভাগির ব্যাপারে বাংলাদেশের ন্যায্য পানির অধিকার থেকে বঞ্চিত করা, সীমান্তে বাংলাদেশের মানুষের পশুর মতো গুলি করে মারা, আমাদের দেশের রাজনীতিতে নির্লজ্জের মতো হস্তক্ষেপ করা এবং নিজের গোলাম সেবাদাসী রাজনৈতিক দল এবং নেত্রী হাসিনাকে বারবার অবৈধভাবে সরকারে বসানোর ক্ষেত্রে সাহায্য করা, আরো কত কি কইতে গেলে কম শেষই হবে না। বললেই তো বলবে যে বুঝছে। মালদ্বীপে ভারতকে বয়কট করা হয়েছে, মালদ্বীপ থেকে পুরোপুরি বিতাড়িত করা হয়েছে ইন্ডিয়াকে। এই ঘটনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই ঘটনায় চোখে আঙুল দিয়ে দেখা দেয় যে ভারতের বিষয় আসলেই দক্ষিণ এশিয়ার দেশগুলো কেমন চিন্তা করে বা ভারতকে কি চোখে দেখে। এই ঘটনা ওই সমস্ত দেশের মনোভাবের একটা প্রতিফলন মাত্র। ভারতের তো কোনো লিডারশিপ কোয়ালিটি নাই, লিডারের তো ত্যাগ করতে হয়। আপনি যদি দক্ষিণ এশিয়ার বাইরেও যান, তাহলে আপনি ইন্দোনেশিয়ার প্রশ্ন ধরেন, ইন্দোনেশিয়াকে ভারত মহাসাগর এলাকায় ভারতের নেতৃত্ব মানবে? কখনোই না। ইন্দোনেশিয়া তার নিজস্ব আঞ্চলিক আর বৈশ্বিক লক্ষ্য আছে, তাই না? শুধু কি তাই, ভারত মহাসাগর বলে ডাকার ব্যাপারে ইন্দোনেশিয়ার আপত্তি আছে। আর 1963 সালের শুরুর দিকে আপনি ইতিহাস দেখেন, ইন্দোনেশিয়ার সরকার নৌবাহিনীরা বলছিল যে ভারত মহাসাগর যেন ইন্দোনেশিয়ান মহাসাগর বলে ডাকা। আর আপনি আছেন ভারতের আঞ্চলিক মোড়ল ঘটানোর চিন্তা নিয়ে। তাই আমার মতে ইন্দোনেশিয়া ভারতের আধিপত্য মানিয়ে নেওয়ার সম্ভাবনা একেবারে শূন্যের কথা। আচ্ছা, এবার অন্য প্রসঙ্গে আসি। বিগত দশকে ভারতের রাজনীতি আর সমাজে কট্টর হিন্দুত্ববাদের মতবাদ ছড়ায় দাঁড়িয়েছে। এমনকি আমেরিকার সরকারও তো ইন্ডিয়া জাতিগত নিধন করার মতো জঘন্য অপরাধ সংঘটিত করার চেষ্টা নিয়ে রিপোর্ট করেছে, তাই না? যেখানে দেখানো হয়েছে যে ইন্ডিয়া কিভাবে একটা নির্দিষ্ট ধর্ম সম্প্রদায়ের মানুষকে সমূলে পৃথিবী থেকে সরায় দেওয়ার মতো চেষ্টা চালায়। এইরকম একটা বর্বর দেশের নেতৃত্বের সর্বোচ্চ জায়গায় রাখার মানে হইতেছে নাজি হিটলারের দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ইউরোপের নেতৃত্বে রাখার মতো ভয়ঙ্কর ভুল কাজ। আপনি কি মনে করেন যে এমন একটা দেশের নেতৃত্ব, তাই না, আমেরিকার কৌশল রে পরবর্তী স্তরে নিতে পারবেন? পারবেন না তো। তাহলে এমন একটা দেশে বাইতে নিতেছেন যেটা কিনা সবাই তার কুকর্মের জন্য ঘৃণার চোখে দেখে। বাদ দেন এই জায়গায় কথা, আপনার দেশের পাশে কানাডায় যায় সে কি করছে, আপনার দেশে সে কি করতে গেছিল, সে র দিয়ে সে কিভাবে ভিন্ন মতাবলম্বীদেরকে হত্যা করতে গেছিল, আপনার দেশের কথা। যেভাবেই হোক, এই যে ইন্দো প্যাসিফিক অঞ্চলে থাকা দেশ এবং দেশের মানুষের মতামত ছাড়াই একপাক্ষিক ভাবে ভারতের তদারকির দায়িত্ব আনার চিন্তা, এটা আমার মনে হইতে ওই যে সিয়াটো ছিল না, ওই সিয়াটোর যে বৈশিষ্ট্য সেটার কথা মনে করা দিচ্ছে। এবং এটা সিয়াটো যে ব্যর্থতার পর্যবেসিত হয়েছিল
সেটাও মনে করেন। সেজন্য এখন মনে হইতেছে আপনার এই ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি এটা সিয়াটো 2.0 হইতেছে। যদি তাই হয়, আপনার সহকর্মী জন ড্যানিয়েলস বাংলাদেশের ব্যাপারে আমেরিকার নীতি প্রসঙ্গে কি কইছিল সেটা আপনাদের একটু স্মরণ করাই দিতে চাই। উনি কইছিলেন যে একই জিনিস বারবার করার পরেও সেটা থেকে আলাদা ফলাফল আশা করাটা আইনস্টাইন পাগলামি হিসেবে অভিহিত করছে। আপনি কইছেন যে ভারত মহাসাগরে আমেরিকা হইতেছে এটা অনেক বড় শক্তি, ভালো কথা, কিন্তু তার থেকে বড় শক্তি হইতেছে ভারত। ওরে বাবা, কিন্তু আপনি ঘরে থাকা সবচাইতে বড় শক্তিটার নাম কইতে বেমালুম ভুলে গেছেন। কারণ ভারত মহাসাগরের সবচেয়ে বড় আর সর্বোচ্চ শক্তি হইতেছে চায়না। ভারতের তো চায়নার সাথে সামরিক বা অর্থনৈতিক কোনো দিক দিয়ে পাল্লা দেওয়ার মতো কোনো সামর্থ্যই নাই, এমনকি সামরিক দ্বন্দ্ব মোকাবেলার ক্ষেত্রেও না। যদি আপনি এই দুইটা দেশের প্রবৃদ্ধির পাশাপাশি রেখা বিবেচনা করেন, তাহলে দেখবেন যে চায়না ভারতের থেকে অনেক 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 আগে আছে, এবং নিঃসন্দেহে আগামী দশকগুলোতে ভারত চায়নার প্রবৃত্তির ধারে কাছেও যেতে পারবে। আপনি আঞ্চলিক এইভাবে দিতেছেন ভারতের কান্দে। খুব সম্ভবত ইন্দো প্যাসিফিক কৌশলের চাপ বা মূল্য ভারতের সাথে ভাগাভাগি করতে আপনাদের এই সিদ্ধান্ত, তাই না? কিন্তু আপনার কি মনে হয় না যে আপনি গাধার ঘাড়ে এমন একটা বড় ভাগ দিতে চাইতেছেন যেটা কিনা মালদ্বীপের মতো ছোট একটা দেশের ভারী কায় তৈয়া পড়ে গেছে? আপনি এটা কেমনে আশা করেন যে পুরো অঞ্চলের ভার ভারত সহ্য করতে পারবে? যেখানে চায়নার সাথে ভারতের একটা কৌশলগত স্ট্র্যাটেজিক দ্বন্দ্বের জায়গাটা দাঁড়াইছে, এটা ছাড়াও প্র্যাকটিক্যালি চীনের সমান্তরালে সামলাইতে ভারতের দায়িত্বভার দেওয়া তো এটা মারাত্মক বিপর্যয় ডেকে আনবে। কারণ চীন তো এখন এমন একটা দেশ যে কিনা আমেরিকার প্রতিরক্ষার সাথে তুলনা করার মতো, ভারতের সাথে না, তাই না? তাই ভারতের দিয়া চীনকে ঠেকানোর চিন্তা কতটুকু ফল দিবে এটা নিয়ে দুনিয়ার সকল মানুষ সন্ধিয়ান, শুধু আপনারা স্যার। বরং উল্টা দেখেন যে ভারত আরো এই বিষয়ে চীনের সামলাইতে যায় সারা দুনিয়ার সামনে ন্যাংটা হয়ে ধরাবে, আর খুব শীঘ্রই সব অপারগতা নিয়ে সামনে হাজির হবে। এক কথায় দিল্লিয়া করে ছাড়বে ভারত এই কনফ্লিক্টের মধ্যে যদি সে ঢোকে, নেতা হইতে যায়। যদি ভারত আমেরিকার সাহায্যে চায়নার মোকাবিলা করার চেষ্টা করে, তাহলে কিন্তু এর ফলাফল পদার্থবিজ্ঞানের সূত্র অনুযায়ী আসবে। এটা জানেন তো, বলের সংঘর্ষের সমাধান বৃহত্তর বলের দিকে চলে যাবে। আমি যদি বলি যে আপনি ইতিহাসের দেয়ালে এক অনিবার্য নেতিবাচক গল্প লিখতেছেন, তাহলে কি খুব ভুল বলা হবে? আর ইন্ডিয়া গেলে এসব খুব ভালো বুঝে যায় এবং বুঝে। এই কারণেই সাম্প্রতিক সময় হওয়া বার্লিন সামিটে ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, আপনার বস যিনি আছেন না মিস্টার ব্লিংকেন, তার মুখের উপরে কইছে, কি কইছে জানেন? কইছে যে ইন্ডিয়া খুব স্মার্ট খেলোয়াড়ের মতোই সম্ভাবনার একাধিক দুয়ার খোলা রেখে খেলবি। বুঝেছেন এ কথা মানে? বুঝেছেন? তাই ইন্ডিয়ারে আপনি যতই নিজেকে কৌশলের অংশ হিসাবে যতভাবে তুলে ধরার চেষ্টা করেন না কেন, তারা আপনাদের মতো করে এত সাদা সিধা মনে খেলবে এটার কোনো গ্যারান্টি নেই। তখন তখন পল্টি মারতে পারে। কেন ইউক্রেন যুদ্ধের সময় মারিছিল না? হ্যাঁ, আপনারা যুদ্ধ করিচ্ছেন আর ওই তেল কিনিচ্ছে রাশিয়া থেকে, আপনি স্যাংশন দিচ্ছেন, আপনার স্যাংশনকে পাত্তা না দিয়া তেল কিনিচ্ছে, করে নাই? তারা কেবলমাত্র আপনাকে নিজেদের প্রয়োজনীয় হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, তার উদ্দেশ্য সাধনের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে এবং তারপরে ছুঁড়ে ফেলে দেবে। এবং দেখবেন যে সবকিছু পরে তারা নিজেদের খেলা পুরোটাই নিজেদের নিয়মে খেলতেছে, আপনারা নাই। আপনাদের পাত্তা কতটুকু থাকবে এটা নিয়ে আমি চিন্তিত। এই জন্য বহুবিধ বিষয় বিবেচনার উপর ভিত্তি করে এটা বলা যায় যে ইন্ডিয়া কখনোই আমেরিকার প্রকৃত বন্ধু হইতে পারবে না। আপনি তারা যতই বন্ধুত্বের পয়গাম পাঠান না কেন, সে আপনার বন্ধু হবে। আপনি শ্রীলঙ্কার ঘুরে দাঁড়ানো নিয়ে কথা বলছেন, তাই না? আসেন এই কথাটা বলি। শ্রীলঙ্কার আর্থিক সংকট দেখা দিছিল কেন? কোভিড মহামারীর কারণে, যেটা ট্যুরিজম খাতরে প্রায় ধ্বংস করে দিতে ধরছিল। যে ট্যুরিজম শ্রীলঙ্কার আয়ের প্রায় 15%, শুধু তাই না, এর বৈদেশিক আয় উল্লেখযোগ্য হারে কমে গেছিল। তাদের পোশাক শিল্প ছিল, সেটাও যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইসব মিলে একটা চরম ঋণ সংকট তৈরি করে। সেই সময় আমরা দেখছি যে ইন্ডিয়া সহ বেশ কিছু দেশ শ্রীলঙ্কার সেই সময় ঋণ দিতে আগায় যায়, যেন শ্রীলঙ্কা কিছু সময়ের জন্য হইলেও সংকট কিছুটা কমে যাবে। বাংলাদেশেও দিছিল কিন্তু ঋণ। তবে ভারতের এইসব সাহায্য কিন্তু কখনোই কিন্তু ছাড়া বা স্বার্থ ছাড়া হয়। যেমন নয়াদিল্লি কলম্বোরে তামিলদের সাথে ক্ষমতা ভাগাভাগির জন্য চাপ দিতেছে। এছাড়া এইসব দেশের সাহায্য পাওয়ার পরেও শ্রীলঙ্কা কিন্তু চায়না থেকে সাহায্য নেওয়া বন্ধ করে নাই, করছে কি? করে নেয়। যেভাবেই হোক, যদি আসলে শ্রীলঙ্কার এই ঘুরে দাঁড়ানোর গল্প চায়নার প্রভাব থেকে বাইরে হওয়ার বয়ান হিসাবে হাজির করতে চান আপনি, তাহলে একটু আমরা বলে দয়া করে বলেন তো যে কেন প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ এই গল্প না খাইয়া উল্টা ভারতের বাই করে দেওয়ার মতো বিপরীত কাম করলো? আমরা
আপনি কইতেই পারেন যে দুইটা দেশ আলাদা আলাদা পরিস্থিতি মোকাবেলা করছে, তাই না? যদি তাই হয় তাহলে কি হাঙ্গেরি এটা ধরা উচিত না যে আপনার তৈরি এই ঘুরে দাঁড়ানোর গল্প সব দেশের জন্য প্রযোজ্য নাও হইতে পারে, ঠিক কিনা? উল্টা মালদ্বীপের মতো বিপরীত ফল বয়ে আনতে পারে। তাছাড়া এটা বলা কি ঠিক হবে না যে আপনার মুখে বলা শ্রীলঙ্কার গল্প বাংলাদেশের গণতন্ত্রের বিনাশের দিকে টাইনে আনবে ইন্ডিয়ার মাধ্যমে? আপনি আপনার কথায় শ্রীলঙ্কার সার্বভৌমত্বের সুরক্ষা নিয়ে আলাপ টানিয়েছেন। আপনার এই কথার মাধ্যমে আমি ধরে নিলাম যে আপনি অঞ্চলের ছোট দেশগুলোর সার্বভৌমত্বের ব্যাপারে সচেতন। এই জন্য আপনার বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে নীরবতা আমাদের হতভম্ব করেছে। কারণ বাংলাদেশের সার্বভৌমত্ব যেখানে ভারতের নিরাপত্তা বলয়ের কাছে জিম্মি, কিন্তু এইখানে আপনার কোন সেটব্যাক নেই। তার উপরে এটা ভারতের হিসাবের খাতায় ছিল যে সে যদি ভারত এইবার তার পুতুল রাজনৈতিক দল রে মানে আওয়ামী লীগ রে আর হাসিনা রে বাংলাদেশের ক্ষমতা চেয়ারে রাখতে পারে, তাইলে তাদের নিরাপত্তা আর স্বার্থ নিজের মতো করে রক্ষা করতে পারে। সেটা বাংলাদেশের 12টা বাজার হইলেও সে তাকে করতে পারে। এখন আপনার থেকে আমার জানবার ইচ্ছা করছে সেইটা, তাহলে আপনি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব আর জাতীয় স্বার্থের সুরক্ষা দিতে কবে, কখন, কোথায়, কিভাবে ভূমিকা রাখবেন ইন্ডিয়ার এই সমস্ত কর্মকাণ্ডের বিরুদ্ধে যা বাংলাদেশের সাথে হইতেছে? রাখবেন কি? আপনারা তো কইতে হবে। আপনি মালদ্বীপে কইছেন যে চায়না খুব একটা ভালো সহযোগী হতে পারে যদি সেখানে কোনো প্রতিযোগিতা থাকে, ভালো কথা। এবং সেজন্য বলছেন যে আমেরিকা এবং তার বন্ধু রাষ্ট্ররা চাইলে এই প্রতিযোগিতার দৈরে অনেক ভালো অবস্থানে আমাদেরকে নিবার পারে, তাই না? বলেছেন, খুব ভালো কথা। আমরা একটু জানবার চাই যে মালদ্বীপের ভালো রাখতে চাওয়া এই প্রস্তাবের উপাদানগুলো কি কি, কিসের উপরে ভিত্তি করে এই প্রস্তাব আনা হয়েছিল? আপনার বক্তব্যে আমরা উদারতা বা স্বাধীনতার যে উপাদান, গণতন্ত্র, মানবাধিকার, তা তো খুঁজে পাই নাই। শেখ হাসিনারে লেখা বাইডেনের চিঠিতেও আমরা এগুলো খুঁজে পাই নাই। তো এখন যদি আমরা বলি যে এই সমস্ত মৌলিক মূল্যবোধের বিষয়গুলোকে জানলা দিয়ে বাইরে ছুড়ে ফেলা হয়েছে, তাহলে কি সেটা ভুল হবে না হবে? তাইলে কি আপনার প্রস্তাবিত এই কথার মাধ্যমে আমরা এটা ধরে নিব যে আপনারা চায়নারে দূরে ফেলায়া সেই জায়গায় কিছু হালকা লোন, আদানির অংশীদারিত্বমূলক কিছু বিনিয়োগ, কিছু টহল জাহাজ দিবেন, ঠিক যেমনটা আমেরিকা ভারত মিলা শ্রীলঙ্কায় দিচ্ছেন, শ্রীলঙ্কায় করেছেন? যাই হোক, আমরা ইতিমধ্যে বাংলাদেশে আদানির বিদ্যুৎ প্রকল্পের নামে যে দুর্নীতিগ্রস্ত ব্যবসায়িক চুক্তির দিক সেটা ধরে ফেলাইছি, যেটা কিনা হাঙ্গেরির চরম অবিচার আর বাজে ঋণের ফাঁদে ফেলাই দিচ্ছে। এছাড়া যদি তুলনামূলকভাবে সুবিধাজনক কোনো সাহায্য বা লেনদেনের প্রসঙ্গ আসে, তাহলে কি বাংলাদেশের উচিত না ভারতের রেখা চায়নার কাছে যাওয়া? আপনি কি মনে করেন না যে আমরা যা করি তাই করা উচিত? আপনি যা কইতেছে সেটা করলে আমাদের কি করা উচিত সেটা বলেন তো। আপনি কইছেন যে বাংলাদেশে আপনি অনেক সময় পার করেছেন। হ্যাঁ, আমরা দেখছি যে 7 জানুয়ারি নির্বাচন পর্যন্ত আপনি বাংলাদেশ ভ্রমণ করেছেন, এমনকি আপনি হাসিনার সঙ্গে দেখাও করেছেন, ইউএন এর জেনারেল অ্যাসেম্বলির সময়ও দেখা করেছেন। তখন আপনি শুধুই রোহিঙ্গাদের বিষয় নিয়ে কথা বলেন নাই, বরং ফিফার নির্বাচন, মানবাধিকার নিয়ে উপদেশ দিছিলেন মেলা। আমরা শুনে খুব উৎসাহিত হয়েছিলাম। এমনকি আমেরিকা এই হাসিনা রেজিমের লোকদের উপরে ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার মতো অসাধারণ কাজও হাতে নিছিল। আমেরিকার এই ধরনের পদক্ষেপ বাংলাদেশের মানুষের মনে সত্যি সত্যি এই ধরনের বিশ্বাসের জন্ম দিছিল যে আসলে আমেরিকা বাংলাদেশে গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠা করতে বাংলাদেশের মানুষকে সাহায্য করতে চায়। এইটা বাংলাদেশের বিপুল সংখ্যক বিরোধী দলের নেতা কর্মীদের সাহস জুগিয়েছিল শান্তিপূর্ণভাবে, আমি আবারও বলতেছি, শান্তিপূর্ণভাবে রাজপথের দখল না, যাতে করে তারা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনের চাওয়াকে বাস্তবে রূপ দিতে পারে। নাগরিক সমাজেরও অনেক মানুষ একই সাথে একই দাবি আদায়ে কাজ করেছিল, কিন্তু আমরা হতভম্ব হইয়া গেল। কেন? 2023 সালে 27 অক্টোবর হাসিনা বিরোধী দলের উপরে নির্মমভাবে নিপীড়নের পরেও যখন আপনারা নীরব হইয়া থাকেন, আমরা অবাক হইয়া যাই যখন সেদিন বিরোধী দলের প্রায় সবগুলি বড় বড় নেতা নিবেদিত কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়া জেলে নেওয়া এবং নির্বাচনে অংশ নেওয়ার সব পথ বন্ধ করে দেওয়ার পরেও আমেরিকা কোনো পদক্ষেপ না নেয়। আমরা অবাক হইয়া যায় যখন বিরোধী দলের নেতা কর্মীদের বাসায় বাসায় পুলিশ গুন্ডা দিয়া হামলা করা হইতেছিল, আপনারা কিছুই বলেন না। আপনারা কি এটা উপলব্ধি করতে পারেন যে সে সময় যখন তারা আপনাদের দিকে তাকাইছিল, এই কঠিন অবিচারের সময় আপনারা তাদের জন্য আওয়াজ তুলবেন, আগে আসবেন, কিন্তু আসেন না, তখন তাদের কেমন লাগছিল? বাংলাদেশে গণতন্ত্র এবং অধিকার প্রতিষ্ঠার যে লক্ষ্য ছিল, আপনারা কি তাইলে সেদিন সেখান থেকে দূরে সরে গেছিলেন? নাকি আরো নির্দিষ্ট করে কইলে আপনারা চায়নায় চালু থাকা রাজনৈতিক পরিস্থিতি যেটা আছে বাংলাদেশের জন্য সেটা মাইনা নিছিলেন?
যে এখানে একটা মাত্র রাজনৈতিক দল থাকবে, এককভাবে দেশের শাসন শোষণ সব করবে, আর বিরোধী দল থাকবে শুধু সেই ক্ষমতাসীন দলের হাতে নির্যাতিত হইবে। যে দেশে গণতন্ত্র থাকবে না, মানবাধিকার থাকবে না, কথা বলার স্বাধীনতা থাকবে, পুরোটাই হয়ে যাবে একটা পুলিশি রাষ্ট্র। আপনি কি মনে করেন যে একটা স্বাধীন ইন্দো প্যাসিফিক পরিবেশ তৈরির ক্ষেত্রে এমন একটা পরিস্থিতি খুব একটা সমীচীন হবে, ভালো হবে? আপনি ঠিকই বলেছেন যে মায়ানমারের যুদ্ধ পরিস্থিতি বাংলাদেশের জন্য নিরাপত্তা হুমকি তৈরি করবে। বাংলাদেশের আশেপাশে থাকা প্রতিবেশী এলাকাগুলি এই সমস্ত অশান্তিকর পরিস্থিতি যে আমাদের দেশে কোন দিকে নিয়ে যাবে তা আমরা কিন্তু সত্যি জানি না। আমাদের বাংলাদেশিদের লাগা সর্বোচ্চ প্রাধান্য পাওয়া বিষয় হইতেছে আমাদের স্বাধীনতা আর সার্বভৌমত্বের রক্ষা। আর আমরা জানি যতদিন আমরা ভারতের এই জাতাকলের নিচে আছি ততদিন হাঙ্গের এটা অর্জন করা হবে না। তার জন্য এটা অর্জন করা হবে না যারে আপনি আঞ্চলিক নেতৃত্ব দানকারী দেশ হিসেবে মর্যাদা দিচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি সংঘাত এবং সংঘর্ষের ফলাফলের চূড়ান্ত নির্ধারক হইতেছে জনগণ। আফগানিস্তান থেকে ভিয়েতনাম, এমনকি আমাদের নিজেদের সংগ্রামে সব জায়গায় আমরা এমনটাই বারবার দেখতেছি। সাম্প্রতিক মাসগুলোতে হাঙ্গেরির খুবই তিক্ত অভিজ্ঞতা হয়েছে। হাঙ্গেরির স্থানীয় রাজনীতিতে ভিন্ন ভিন্ন পরাশক্তির আইসা তাদের নিজেদের মতো করে নানাবিধ ভূমিকা রাখার কারণে আজ আমি এতটা বিশ্বাসের সাথে আর কইতে পারবো না যে আমরা আমাদের দেশের জাতীয় নিরাপত্তা রক্ষার ব্যাপারে আমেরিকার উপরে আর সেইভাবে আমরা নির্ভর করতে পারি। এক্ষেত্রে আমি মিস্টার ডোনাল্ডকে বলবো, পারলে আমাদের ভুল প্রমাণ করেন, আমি খুশি হব। এখন আমরা কি করব? এখন আমার মতে হাঙ্গেরি দেশের মানুষের জন্য দেশের মূল জাতীয় স্বার্থ সহ সবকিছু রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেওয়া ছাড়া আমি আর কোনো বিকল্প পথ দেখি না। এটাই একমাত্র অবশিষ্ট পথ যার মাধ্যমে হাঙ্গেরির স্বাধীনতার সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা, জাতীয় স্বার্থ, সম্মান, মর্যাদা সব বিষয়ে রক্ষা করতে পারবে। আর এই ক্ষেত্রে মিস্টার লু আপনার বক্তব্য থেকে ধার করে একটা কথা বলতে চাই যে এমনটা হইলে আমরা এমন যে কোনো ক্ষমতার সাথে হাত মিলাবো যারা হাঙ্গেরির জন্য তাদের সেরাটা দেবে, হাঙ্গেরির সর্বোচ্চ সাহায্য করবে। সাউথ চায়না মর্নিং পোস্টের স্টোরি দেখেছেন? আকেলমন্দ কে লিয়ে ইশারায় কাফি। আমি আর কিছু কইলাম না। পৃথিবীতে আপনারা একাই পাওয়ার না মিস্টার লু। আমার মা কইতেন হাতের লক্ষ্মী পায়ে ফেলা। আপনারা হাসিনাকে আমাদের মাথার উপরে বসায় ফ্যাসিবাদ কায়েম করার যে পাপ করেছিলেন, সারা দুনিয়ায় ওয়ার অন টেররের ভুল কৌশলে মুসলমানদের সাথে যত অন্যায় করেছিলেন সেই পাপ কিছুটা ধুইতে পারতেন। বাংলাদেশের মতো একটা মুসলমান প্রধান দেশের জনগণের বন্ধুত্ব পাই। আন্তর্জাতিক রাজনীতিতে আমরা জানি সবচেয়ে মূল্যবান হইতেছে জনগণের বন্ধুত্ব। সেটা পাইছিলেন মুফতে, ফ্রি, তাই পায়ে ফেলছেন। ফ্রি তো দাম দেন নাই। বাংলাদেশের জনগণের সাথে আপনার আন্তর্জাতিক রাজনীতিতে প্রচুর কনফ্লিক্ট আছে, কয়ে রাখি, খুব ক্লিয়ার করে রাখি। আপনার ফিলিস্তিন নীতি তো আমাদের সাথে মেলে না, তাও বাংলাদেশের মানুষ চাইছিল আপনাদের বন্ধু না। এই জন্য না যে আপনারা এসে আমাদেরকে উদ্ধার করে দেবেন, না, বরং এই জন্য যে বাংলাদেশের মানুষ জেনুইনলি বিশ্বাস করেছিল যে আপনারা আন্তরিকভাবে আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের পাশে থাকবেন এবং আপনারা আমাদের মধ্যে সেই বিশ্বাস উৎপাদনের জন্য তো কিছু করেছিলেন, র্যাবকে স্যাংশন দিয়েছিলেন, ভিসা রেস্ট্রিকশনের ঘোষণা দিয়েছিলেন, করেছিলেন না? তো কেন করলেন? ইমপ্লিমেন্ট করতে পারবেন না তো এ আওয়াজ দেওয়ার দরকার কি ছিল? আমাদের রাজনৈতিক সংগ্রাম তো পশ্চিমা বিশ্বের সমর্থনের সাথে কমপ্লিমেন্টারি করে, মানে পরিপূরক করে ডিজাইন করা হয়েছিল। আপনার ওই কাজ না করলে কি আমরা বসে থাকতাম? আমরা ভিন্ন কৌশল নিতাম। এখন কি আমরা কারো আশায় বসে আছি? নাই তো। কিন্তু আমাদের লড়াই কি থাইমা আছে? না, থাইমা না, থাকবেও না। আমরা এক মাসে এক অভাবনীয় লড়াইয়ের জন্ম দিছি, যে দেশের 95% মানুষ, 95% মানুষ আমাদের পক্ষে। সেই দেশে আমাদের শক্তিকে আপনারা আন্ডার এস্টিমেট করেন কেমনে? আমরা যে কোনো রাজনৈতিক সংগ্রামকে সফল করে তুলতে পারবো, যে কোনো। জনগণ আমাদেরকে রক্ষা করবে। আপনার চৌকিদারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করব। আমরা পানি কেনা কাজটা সেটা এই এক মাসে দেখাই দিচ্ছি। আমরা কি করতে যাচ্ছি সেটা বোঝার মতো বুদ্ধিমত্তা আপনাদের আছে। শেষ করার আগে দুইটা মূল্যবান কথা বলি লু সাহেব। বিনা পয়সায় কনসালটেন্সি, বাংলাদেশকে বুঝতে সুবিধা হবে। আমরা হাসিনাকে অপছন্দ করি ঠিক, কিন্তু তার চাইতে বেশি অপছন্দ করি ভারতের আগ্রাসনকে, তাদের হিন্দুত্ববাদের রাজনীতিকে। এটা মাথায় রেখেন। ভারতকে বঙ্গল দাবা কইরা চৌকিদার বানায় আপনি জিন্দগিতে বাংলাদেশকে ডিল করতে পারবেন না, আপনি লিখে রাখতে পারবেন, জিন্দগিতে পারবেন না। আর দুই নাম্বার, বাংলাদেশের মানুষ কিন্তু খুব ঘাট দেয়। আপনি মোগলদের কথা শুনছেন না? মাইটি মোগল,
হ্যাঁ, মোগলদের ভুল সময় দিচ্ছে বাঙালিরা। বাঙালিরা ধ্বংস হয়ে যাবে, কিন্তু পরাজিত হবে। বাংলাদেশকে কেউ কোনোদিন পরাধীন রাখতে পারেনি, চাপায় রাখতে পারেনি, সম্ভব না। মোগলরা পারেনি। আর কি বলে, বাংলাদেশের মানুষ যদি আর কিছুদিন পরে বুঝে যে বাংলাদেশের মানুষকে আপনারা মিথ্যা আশ্বাস দিচ্ছিলেন, তাইলে আপনাদের অবস্থান যেটা বাংলাদেশে হারাবেন, মোটামুটি এখন যাদের বয়স 5 বছর আছে তাদের শিখাই যাবো যে মরুভূমির ঝড়কে বিশ্বাস করা, কিন্তু আপনাদেরকে যেন কখনো বিশ্বাস না। আমি শালু অনেক গরম কথা কইলাম। যাই হোক, আরো বিস্তারিত আলাপ করতে চাইলে আপনাকে স্বাগত জানাই। বাংলাদেশের জনগণের সাথে ডিল করতে হলে আগামী বাংলাদেশের সাথে কথা বললে আপনি ঠকবেন না, আর আমাদেরকে আন্ডার এস্টিমেট করেন না।